মুক্তিযোদ্ধাদের মতো দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারাও ভূমিকা রেখেছে বললেন তারেক রহমান। সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি। ভিন্ন মতের হলেও একসঙ্গে বসে আলোচনা করায় গণতন্ত্রের অংশ মন্তব্য জাইমা রহমানের। দেশের জন্য কাজ করার ইচ্ছা সবার থাকা উচিত। আপিল নিষ্পত্তিতে পক্ষপাতিত্ব হয়নি বললেন সিএসি। 9 দিনের প্রার্থিতা ফিরে পেয়েছেন 423 জন। ঢাকার 3 প্রার্থীকে শোকজ। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতের। যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার আশ্বাস। ঋণ খেলাপে দ্বৈত নাগরিকদের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। অভিযোগ এনসিপির আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে থাকার ঘোষণা। ইরানে অস্থিরতা কমলেও কমে না অর্থনৈতিক সংকট। মুদ্রার মান কমায় কঠিন হয়ে উঠেছে জীবন জীবিকা, বাড়ছে উদ্বেগ। এবং বিশ্বকাপে এখনো ঝুলে আছে টাইগারদের ভাগ্য। গ্রুপ পরিবর্তন করবে না আয়ারল্যান্ড। বাংলাদেশ না খেললে খেলবে না পাকিস্তান। সংবাদ রাতে এতক্ষণ শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামীর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা ভূমিকা রেখেছেন। সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সভায় প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব নেবে তার দল। 24 হত্যাকাণ্ডকে গণহত্যা বলেও অভিহিত করেন তিনি। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, 1,500-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাআল্লাহ পূরণ করব। 24 শহীদ ও আহতদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা করার আশ্বাস দেন তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে স্বাধীনতা রক্ষার আন্দোলনকে যারা দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। রোববার বিকেলে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ হয়। এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য হুমায়ুন কবির জানান, বৈঠকে দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সহ উন্নয়ন ও আগামীতে রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনার কথা উঠে আসে। এখন যে আগ্রহটা দেখছেন কূটনীতিকদের মধ্যে, ওইটার প্রেক্ষাপট তো আমি বলতেছি, গত দুই ব্রিফিংয়েও বলছি যে তারেক রহমান সাহেব 25 ডিসেম্বর যখন ওনার ঐতিহাসিক রিটার্নে বাংলাদেশের মানুষ যেভাবে সাড়া দিয়েছে ওনার নেতৃত্বর প্রতি, এই আগ্রহ দেখেই তাদের আগ্রহ আরও বাড়ছে এবং বিশেষ করে আন্তর্জাতিক মহল ওনার পরিকল্পনা, ওনার নেতৃত্ব, কিভাবে আগামীতে বাংলাদেশকে নিয়ে যাবেন বিএনপি ক্ষমতায় আসলে, ওগুলোর প্রতি আরো আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। দেশের মাটিতে প্রথমবার রাজনীতির মঞ্চে জিয়াউর রহমান খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান। নারীর ক্ষমতায়ন নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত। জানান, সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ না বাড়ানো গেলে সমাধান আসবে কম। ফরুক বাবুর রিপোর্ট।
রাজনীতির মঞ্চে জিয়াউর রহমান পরিবারের তৃতীয় প্রজন্ম। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নারীর ক্ষমতায়ন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তনয়া জাইমা রহমান। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। নারীর ক্ষমতায়নের নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন জাইমা রহমান। জানান নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশের কথা। বাংলাদেশের এই পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। জাইমা বলেন, বিভিন্ন ধরনের আইন করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না, যার সমাধান করা না গেলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারীর উন্নয়নে অংশগ্রহণ কমে যাবে। 78% of women have faced harassment online, primarily from Facebook. Education and opportunity collapse if inequality at home and in mindset remains untouched. And for a country facing climate change, economic and political transition, demographic pressure, Bangladesh cannot afford to sideline half its population through exhaustion and social expectation. মতের ভিন্নতা থাকতেই পারে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই গণতন্ত্রের অংশ, বলেন জাইমা রহমান। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই একরকম নয়। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নারীর অংশগ্রহণ অর্থনীতিতে কিভাবে কাজে আসবে তা নিয়ে গবেষণা করেছে বিএনপি। প্রত্যন্ত অঞ্চলে যে নারীগুলো আছে আমাদের গ্রামে গঞ্জে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ও লেবার পার্টি ঢাকা 12 আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার তাদের শোকজ করেন রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 18 অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের 3 সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। শোকজ প্রার্থীদের ক্ষেত্রে এর ব্যতিক্রম হওয়ার তাদের শোকজ দেয়া হয়। পোস্টাল ব্যালট সঠিক নয়, পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী পরিস্থিতি অবনতির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। ইউসুফ ভুঁইয়ার প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিবের অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। পোস্টাল ব্যালটের বিষয়ে এখনো সমাধান হয়নি, কোনো একটি দলকে বাড়তি সুযোগ দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, একটি নির্দিষ্ট দলের পক্ষ হয়ে নির্বাচন কমিশনের কয়েকজন কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনকে জানানো হয়েছে বলেও জানান তিনি। পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার, তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি।
এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ 3 দফা দাবিতে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে একটি শ্রেণী দেশে খারাপ পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতপুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। রোববার রাতে কর্মসূচি স্থগিত করে ছাত্রদল। সোমবার সকাল 11টা থেকে ইসির সামনে ফের অবস্থান কর্মসূচি পালন করবে নেতাকর্মীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। রোববার সন্ধ্যায় যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সংবাদ ব্রিফিংয়ে জামাতের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, কোন দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। বলেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা থাকলেও সেটি মানা হচ্ছে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ জানায় জামায়াত। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু উৎসবমুখর করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিদায় এটা প্রতিকারের জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। রাতে বাংলা মোটর এনসিপির কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দ্বৈত নাগরিকের প্রার্থিতার বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামবে এনসিপি। তাইমুল ইসলাম রায়হানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রোববার রাতে বাংলা মোটরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন বৈধতা দিচ্ছে। সরাসরি পার্টির সাথে আপনি বসে বৈঠকের পরে এসে যখন রায় দিচ্ছেন, এই রায়টা আমরা সম্পূর্ণরূপে মনে করি যে এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে এবং একপাক্ষিক যে হয়েছে সেটার প্রতিফলন আমরা রায়ও দেখতে পেয়েছি। ইসি পক্ষপাতিত্ব করছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ছাত্রদলকে দিয়ে কমিশনের সামনে মব তৈরি করে নির্বাচন কমিশনকে চাপে রাখছে বিএনপি। নির্বাচন কমিশনের সামনে 2-3 হাজার ছাত্রদলের নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে এক ধরনের মব তৈরি করে রেখেছেন। বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেসার তারা তৈরি করে রেখেছেন। নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চাইলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। আমরা রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করব। একই সাথে আমাদের আইনি লড়াই, রাজপথের লড়াই এবং আমাদের যে স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে। তাইমুল ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে রাজশাহীর সারদায় 41তম বিশেষ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। এর আগে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধ অস্ত্র ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট জঙ্গি যারা আছে তারা অন্যান্য দেশে অবস্থান করছে, তাদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখন উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। হ্যাঁ, কিছু ফ্যাসিস্ট জঙ্গি রয়ে গেছে যারা অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিছে, যারা জঙ্গি অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিছে, এই জঙ্গিগুলিরে আমরা অন্যান্য দেশে যারা আশ্রয় নিছে তাদের যেন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি এই দেশে এবং আইনের আওতায় আনতে পারি, এই আমরা ব্যবস্থা করতে। দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন আজ। 1936 সালের 19 জানুয়ারি জন্মগ্রহণ করেন
স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের জীবন, রাজনীতি ও আদর্শের প্রভাব দেশের রাজনীতিকে জাগ্রত রেখেছে। ফররুখ বাবুর রিপোর্ট। ছাপ্পান্ন হাজার বর্গমাইল এই ভূখণ্ডে জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন নক্ষত্র হয়ে। প্রতিটি ক্রান্তিকাল দুর্বিপাকে তিনি অসীম সাহসিকতায় জাতির সম্মুখে দাঁড়িয়েছিলেন ত্রাণকর্তা হয়ে। একাত্তর অথবা ৭৫ পরবর্তী মানুষের শেষ নির্ভরতা, আস্থা আর ভরসার বিমূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষণজন্মা এই বীর পুরুষের ৯০তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীতে জন্ম নেন জিয়াউর রহমান। শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের শিক্ষায় তার বেড়ে ওঠা। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে শুরু করেন পেশা জীবন, যা এক সময় তাকে নিয়ে আসে ইতিহাসের মোড় ঘোরানো এক অধ্যায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। একাত্তরে রাজনৈতিক নেতৃত্বহীন, অপ্রস্তুত, অসংগঠিত, দিশাহীন জাতি যখন করণীয় নিয়ে ভাবছে, ঠিক তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে তার বজ্রকণ্ঠ। ঘোষণা দিয়ে নিজেকে লুকিয়ে রাখেননি মেজর জিয়া। ঝাঁপিয়ে পড়েছিলেন অস্ত্র হাতে রণাঙ্গনে। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন সম্মুখ সমরে। সাহসিকতা ও কৌশলের জন্য অর্জন করেন বীর উত্তম খেতাব। যুদ্ধ শেষে নতুন দেশ গঠনে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। রাষ্ট্রের দায়িত্ব তুলে দেন রাজনীতিকদের হাতে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হলেও মানুষের ভাগ্যাকাশে আরো গভীর অন্ধকার নেমে আসে। স্বাধীন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, মনের গহীনে পুষে রাখা অনন্তকালের স্বপ্নগুলো ফিকে হতে থাকলো। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি হারায় জনজীবন। ঠিক তখনই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এলো ৭ নভেম্বর। সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে তাদের পরীক্ষিত দেশপ্রেমিক পরম ভরসার স্থল জিয়াউর রহমানের হাতে তুলে দিলেন দেশ পরিচালনার ভার। ক্ষমতা তাকে অভাবনীয়, অভূতপূর্ব কর্মযজ্ঞে নিবিষ্ট করে তোলে। পরশ পাথরের মতো জিয়াউর রহমানের ছোঁয়ায় বদলে যেতে থাকে সবকিছু। জিয়াউর রহমান হয়ে ওঠেন গণমানুষের প্রাণভোমরা। গড়ে তুললেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ। উন্নয়নের জন্য বাস্তবায়ন করেন বহুমাত্রিক পদক্ষেপ। এমন কোনো ক্ষেত্র ছিল না যেখানে জিয়াউর রহমানের জাদু লাগেনি। তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা, ভিশনারি রাষ্ট্রনায়ক। একজন মুক্তিযোদ্ধা, রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার রেখে যাওয়া দর্শন, বর্ণাঢ্য, সংগ্রামী ও ঘটনাবহুল জীবনের পথে ফিরে তাকানোর দিন আজ। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বন্দরনগরীর সিআরবি পলো গ্রাউন্ডের সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। দলীয় প্রধানের আগমনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। সমাবেশ সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। ২৫ জানুয়ারি রোববার চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২০১২ সালে শেষবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পলো গ্রাউন্ডে জনসভা করেছিলেন। ১৪ বছর পর এবারই প্রথম দলের শীর্ষ নেতা ঐতিহাসিক এ মাঠে বক্তব্য দেবেন। নেতাদের আশা, দলের নগর ও জেলা শাখা আয়োজিত এই সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম ঘটবে এই পলো গ্রাউন্ডে।
তারেক রহমান এর আগে 2005 সালের 6 মে সর্বশেষ চট্টগ্রাম সফর করেছিলেন। দলের চেয়ারম্যান হওয়ার পর এবার প্রথম চট্টগ্রামে আসছেন তিনি। এতে চাঙ্গা নেতাকর্মীরা। দলীয়ভাবে আমাদের প্রস্তুতি আছে, এটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা চট্টগ্রামের আপামর সকল জনসাধারণ এখানে আসবে এবং আমরা সেভাবে আনার জন্য ব্যবস্থা করব। নির্বাচনের আগে দলীয় প্রধানের এই সফর সংগঠনকে শক্তিশালী করবে বলে মনে করছেন নেতারা। আমি চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মোডে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন। জনসভাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ ভেবেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাদের আচরণে সুষ্ঠু নির্বাচন দুরাশায় পরিণত হয়েছিল। রোববার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় মেজর হাফিজ বলেন, তারেক রহমান 17 বছর নির্বাসিত ছিলেন, দেশের মানুষের তার প্রতি আগ্রহ বেড়েছে। আগামী 26 জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফর অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি জনসমাগম হবে বলেও আশা করেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ আমাদের সামনে এসেছে। আগামী দিনে 12 ফেব্রুয়ারি তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা আশা করব এই নির্বাচনের ফলে বাংলাদেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে বাসের চাপায় 6 জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা 6টার দিকে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে বরিশালগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচলরত একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। এদিকে দুর্ঘটনায় আহত আরও 3 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেল ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। বাসের নিচে চাপা পড়ে আছে, যেটা আপনি দেখছেন খালে পড়ে আছে, সেখানে আরো 2 জন দেখা যাচ্ছে, 2 জন মহিলা, এই মোট 5 জন মৃত দেখা যাচ্ছে। 5 জন আরও হয়তো দেখা গেছে, যদি বাসটাকে রেকারমেন্ট এসে পড়ছে, রেকারমেন্টের মাধ্যমে যদি এটাকে সরানো হয় তাহলে বোঝা যাবে আরও আছে। এবার আইডিএলসি জনতার ভোট। মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। এর মধ্যে মুন্সিগঞ্জ 1 ও 3 আসনে প্রকাশ্যে এসেছে বিএনপির অভ্যন্তরীণ গৃহদাহ। এদিকে মাঠে কাজ করে যাচ্ছে জামায়াত সহ বিভিন্ন দল। মুন্সিগঞ্জকে আধুনিকায়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথা বলছেন প্রার্থীরা। রিয়াজ সেজানের রিপোর্ট। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি বিধৌত জেলা মুন্সিগঞ্জ। অতীত ঐতিহ্যে ভরপুর এই জেলা খুব একটা সমৃদ্ধ নয়। গেল 17 বছর বড় কোনো উন্নয়ন হয়নি, যদিও পরোক্ষভাবে পদ্মা সেতু, ঢাকা মাওয়া এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। অভ্যন্তরীণ সংযোগ সড়ক এবং স্বাস্থ্য সেবার উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা দাবি এই অঞ্চলের ভোটারদের। বেরিবান্ধা আটকে রাখতে পারে, মঙ্গল বেশি আমরা শান্তি হমু, এটা আমার কামনা, এটা আমরা চাই। মুন্সিগঞ্জ জেলায় মোট ভোটার 14,19,614 জন। নতুন ভোটার হয়েছেন 77,880 জন। এবার তারাই হবেন গেম চেঞ্জার। সুশৃঙ্খল সরকার গঠন হোক, যাতে ন্যায়ের পথে থাকে। দেশের আলুর মোট চাহিদার বড় অংশই আসে এই জেলা থেকে, কিন্তু কৃষকদের জীবনমান উন্নয়নে কখনোই নেওয়া হয়নি কোনো উদ্যোগ। লক্ষ লক্ষ টাকা মার খেয়া ফালাইছে। যারা আমাকে সুযোগ সুবিধা দেখবো, এর পাশে আমরা। জেলার আসনগুলোতে বিএনপির প্রার্থী নিয়ে সংকট কাটেনি। বিদ্রোহী প্রার্থী থাকলেও নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে আশাবাদী ধানের শীষের প্রার্থীরা। আমি দল হিসাবে এবং প্রশাসনের যে যার দায়িত্ব থেকে জবাবদিহিতা এবং মনে করি মানুষের আস্থা এবং বিশ্বাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সুযোগ চায় জামাত ও অন্যান্য দল। নীরব কৌশল ও ধারাবাহিক গণসংযোগে অবস্থান শক্তের চেষ্টায় তারা। পর্যটন নগরী করতে গিয়ে নদীকে শাসন করা হবে এবং নদী ভাঙন থেকে আমরা আশা করি আমাদের এই এলাকাকে
মুক্ত করতে পারবো। আমাদের কাজের ধরন পাল্টাইতে হবে, আমাদের মানুষ পরিবর্তন করতে হবে এবং আমাদের রাজনৈতিক দল পরিবর্তন করতে হবে। রাজনৈতিক উত্তেজনা ছাপিয়ে নির্বাচনের গুরুত্ব পাবে স্থানীয়দের চাওয়া পাওয়া, এমনটাই আশা মুন্সিগঞ্জবাসীর। রিয়াজ সাজান, দেশ টিভি, মুন্সিগঞ্জ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে মুফতি আমির হামজার একটি বিতর্কিত বক্তব্য নিয়ে চলছে তোলপাড়। তবে এই ঘটনায় একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে আমির হামজা জানান, বক্তব্যটি 2023 সালের। কাটাছেঁড়া করে নির্বাচনের সময় এই ধরনের বক্তব্য সামনে এনে ষড়যন্ত্র করা হচ্ছে। হত্যার হুমকিও পেয়েছেন বলে দাবি করেছেন আমির হামজা। এদিকে রাতে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার আর্জি করেছেন এক ছাত্রদল নেতা। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর বলবে, কুকুর পানি নিয়ে আয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুষ্টিয়া 3 আসনের জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার পুরনো একটি ওয়াজের বক্তব্য নিয়ে কুষ্টিয়ায় সৃষ্টি হয়েছে তোলপাড়। 2023 সালে কোকোর নাম বিকৃত করে আমির হামজার দেয়া 40 সেকেন্ডের এই বিতর্কিত বক্তব্যের ক্লিপটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। আমির হামজার শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশও করেছে নেতাকর্মীরা। মানহানির অভিযোগ এনে মামলার আর্জি করা হয়েছে আদালতে। তিনি এত কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন, সেটা শুনে কিন্তু আমরা সবাই মর্মাহত। আমির হামজা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব উনি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে যেন তার রাজনীতি পরিচালনা করেন। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। আমরা আহ্বান জানিয়েছি প্রশাসনকেও যে এই ধরনের উস্কানিমূলক কথা বলে নির্বাচনী পরিবেশ নষ্ট করার কোনো দুর্বিসন্ধি বা কোনো এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা কারো দ্বারা, সে ব্যাপারেও আমরা সন্দিহান। তবে নিজের দেয়া এমন বক্তব্যের জন্য ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার দেয়া বক্তব্যটি ছিল 2023 সালের। সম্ভবত এটা 23 সালের দিকে বা 19 সালের দিকে, আমার তারিখটা মনে নেই, 19 অথবা 23 এরকম হবে। সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে চলে আসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে কথা বলবে। তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি, ভুল স্বীকার করে। কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে, এর ভেতরে কোনো লজ্জা নেই, অপমান নেই, ছোট হওয়া নেই। এটা আমি ভুল হলে স্বীকার করি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। কাটাছেঁড়া করে নির্বাচনের সময় এ ধরনের বক্তব্য সামনে আনাকে ষড়যন্ত্র বলেও ভিডিও বক্তব্যে দাবি করেছেন আমির হামজা। এর কিছুক্ষণ পরেই হত্যার হুমকি দেয়া হচ্ছে বলেও সামাজিক মাধ্যমে পোস্ট দেন আমির হামজা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশ ইতিবাচক পরিবর্তনের দিকে এগোবেন বলে বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণমূলক মতবিনিময় সভায় কথা বলেন তিনি আরো বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই গণভোট আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রত্যাশা রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণে প্রতিফলিত হবে। ভোটারদের সার্বিক নিরাপত্তা, অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান তিনি। আপনারা হ্যাঁও বলতে পারেন, নাও বলতে পারেন। যদি পরিবর্তনের পক্ষে থাকেন, যদি সংস্কারের পক্ষে থাকেন, যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান, তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন। দেখছেন সংবাদ রাত। রাজধানীর গুলশানে যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ফুটওয়্যার ব্র্যান্ড স্কেচার্সের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্টোর। রোববার সকালে আন্তর্জাতিক মানের আরামদায়ক আধুনিক ডিজাইনের জুতা নিয়ে ক্রেতাদের জন্য চালু হওয়া এই শোরুমটি উদ্বোধন করেন স্কেচার্স বাংলাদেশের কর্মকর্তারা। ক্রেতাদের চাহিদা বিবেচনায় দেশের বিভাগীয় শহরগুলোতে ব্যবসা সম্প্রসারণের প্রত্যাশার কথা জানান তারা। আলিমুজ্জামান সাফানের রিপোর্ট। রাজধানীতে সম্প্রসারিত হলো আন্তর্জাতিক ফুটওয়্যার ব্র্যান্ড স্কেচার্সের কার্যক্রম। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য এই ব্র্যান্ডের চতুর্থ শোরুম উদ্বোধন করা হয়েছে ঢাকার গুলশান 1-এ। রবিবার সকালে স্কেচার্সের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্টোরটি উদ্বোধন করেন স্কেচার্স বাংলাদেশের কর্মকর্তারা।
1992 সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করা স্কেচার্স বিশ্বব্যাপী পরিচিত আরামদায়ক ও আধুনিক ডিজাইনের জুতার জন্য। নারী, পুরুষ ও শিশু সব বয়সী মানুষের প্রতিদিনের ব্যবহার উপযোগী জুতা তৈরি করে ব্র্যান্ডটি। হাঁটা, দৌড়, ক্যাজুয়াল ও লাইফস্টাইল সব ধরনের ফুটওয়্যারে স্কেচার্সের রয়েছে আলাদা পরিচিতি। স্কেচার্সের জুতার অন্যতম বৈশিষ্ট্য হলো উন্নত কমফোর্ট টেকনোলজি। মেমোরি ফোম ও আর্চফিট প্রযুক্তি পায়ের চাপ কমিয়ে দীর্ঘ সময় আরাম দেয়। আধুনিক ডিজাইনের পাশাপাশি টেকসই মানের কারণে তরুণদের পাশাপাশি অফিসগামী ও বয়স্কদের কাছেও জনপ্রিয় এই ব্র্যান্ড বলে জানান কর্মকর্তারা। এটার কিছু ইউনিক ফিচার আছে যেটা নাকি অন্য স্নিকার বা অন্যান্য কোনো ক্যাজুয়াল শু কোম্পানির কাছে অ্যাভেলেবেল না, সেই জন্য এটা গ্লোবালি অতি পরিচিত। নতুন ফ্ল্যাগশিপ স্টোরে ক্রেতারা এক ছাদের নিচেই পাবেন স্কেচার্সের সর্বশেষ কালেকশন। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও শোরুম সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তারা। গুলশানে আজকে 4 নম্বর স্টোর ওপেন করেছি, পরবর্তীতে আমরা হয়তো অন্যান্য ডিভিশনাল সিটিতে কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে আরও আমরা ওপেন করব। আন্তর্জাতিক মান, আরাম ও স্টাইল এই তিনের সমন্বয়ে স্কেচার্সের নতুন শোরুমটি রাজধানীর ক্রেতাদের জন্য যোগ করবে ভিন্ন এক কেনাকাটার অভিজ্ঞতা। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা। নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ শীর্ষক নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে কুষ্টিয়ায়। রোববার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট 1 এর পরিচালক আনম মইনুল কবিরের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাহমুদুর রশিদ। দেশের শিল্প অবকাঠামো খাতের অন্যতম প্রতিষ্ঠান মার্ন স্টিল স্ট্রাকচার লিমিটেড সফলভাবে তাদের অ্যানুয়াল বিজনেস কনফারেন্স ও যুগপূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে। সম্প্রতি গুলশানে এক অভিজাত ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির অ্যানুয়াল বিজনেস কনফারেন্স শেষে 12 বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ইউনুস আলী সহ প্রতিষ্ঠানটির ক্লায়েন্ট, ব্যাংকার, সরবরাহকারী, ব্যবসায়িক অংশীদাররা। দেখছেন সংবাদ রাত।